শেখ হাসিনাকে পাঠানোর নোট ভার্বাল পাওয়ার কথা স্বীকার করল ভারত। নির্বাচনের আগে প্রত্যাপন সহজ নয়। কারাবন্দী ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, ক্ষোভে উত্তাল পাকিস্তান। হোয়াইট হাউস এলাকায় ন্যাশনাল গার্ড সদস্য গুলিবিদ্ধ, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ। অভিযাত্রা খেয়ে ফেলেছে পাকিস্তানের অর্থনীতি, অল্প সংখ্যক এলিটদের স্বার্থই রাষ্ট্রের নীতি। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এবারই প্রথম ভারত আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার নতুন একটি অনুরোধ তারা পেয়েছে এবং এটি যাচাই করা হচ্ছে। এর আগে 2 দফায় ফেরত চাওয়ার চিঠি পাঠানো হয়েছিল। বিস্তারিত রিপোর্টে। We have received the request and this request is being examined. ঢাকা থেকে ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি পাঠানো হয়েছে এবং এ নিয়ে ভারত পর্যালোচনা করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল 26 নভেম্বর এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাপনের জন্য বাংলাদেশ নতুন করে একটি অনুরোধ পাঠিয়েছে। Yes, we have received the request. রণধীর জয়সওয়াল জানান, আমরা একটি অনুরোধ পেয়েছি। এটি আমাদের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যাচাই করা হচ্ছে। তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের জনগণের কল্যাণ, শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ চালিয়ে যাব। শেখ হাসিনা 2024 সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। গত বছরের জুলাইয়ে ছাত্র জনতা নেতৃত্বাধীন আন্দোলনের কারণে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি। এর আগে 2 বার বাংলাদেশ তাকে ফেরত চাওয়ার চিঠি পাঠিয়েছে, তবে এবারই প্রথমবার ভারত আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার তথ্য স্বীকার করেছে। শাহিদা রুবি, মাই টিভি। এদিকে রাজনৈতিক ও ঐতিহাসিক কারণে ভারতের পক্ষে শেখ হাসিনাকে ফেরত দেওয়া সহজ নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফেব্রুয়ারির নির্বাচনের আগে দিল্লি এ বিষয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানান তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে নোট ভার্বাল পাঠিয়েছে। শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। রায় ঘোষণার 5 দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ভারতকে প্রত্যাপনের আহ্বান জানানো হলো। গত বছরে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে সরকারি দমনপীড়নের সময় অন্তত 1400 মানুষ নিহত হয়। রায়ের পরে ঢাকার তরফে ভারতকে দণ্ডপ্রাপ্তদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, 2 দেশের মধ্যে বিদ্যমান 2013 সালের প্রত্যাপন চুক্তি অনুযায়ী ভারতের জন্য এটি অবশ্য পালনীয় কর্তব্য। মন্ত্রণালয় আরও জানায়, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ন্যায় বিচারের প্রতি ঘোর অবমাননা হবে। গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো ভারতের কাছে প্রত্যাপনের অনুরোধ পাঠানো হয়েছিল, যা ভারত শুধু গ্রহণ করেছে। তবে দ্বিতীয় নোট ভার্বালে ভারতের কোনো সাড়া এখনো পাওয়া যায়নি। রায়ের পর ভারতের প্রতিক্রিয়া সংক্ষিপ্ত ছিল। তারা বাংলাদেশের জনগণের স্বার্থ এবং স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধতা জানিয়েছে, কিন্তু প্রত্যাপনের বিষয়টি এড়িয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান অন্তর্বর্তী সরকার সীমিত ম্যান্ডেটের কারণে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়ে কাজ করতে ভারতের পক্ষ থেকে নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করা হবে। বাংলাদেশে যারা শেখ হাসিনার শাসনামলে ভুগেছেন বা গত আন্দোলনে স্বজন হারিয়েছেন, তাদের কাছে ট্রাইব্যুনালের রায় ন্যায় বিচারের একটি স্বীকৃতি। কিন্তু ভারতের পক্ষে হাসিনাকে ফেরত পাঠানো সহজ নয়। ভারত, আওয়ামী লীগ ও শেখ হাসিনা পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক, 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা এবং বাংলাদেশের স্বরাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ে শেখ হাসিনার সহযোগিতার কারণে ভারত সমর্থন দেখাচ্ছে। 2013 সালের প্রত্যাপন চুক্তিতে বলা হয়েছে, অপরাধ যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয় তবে প্রত্যাপন প্রত্যাখ্যান করা যেতে পারে। তবে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ রাজনৈতিক উদ্দেশ্য বলে ধরা হবে না। তবে শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি প্রমাণ করা কঠিন। যদি ভারত চূড়ান্তভাবে সাড়া দেয়, তবুও সেখানে একটি পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে।
বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের আগে ভারতের কোনো তাড়াহুড়া করা উচিত নয়। নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নিলে এ বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে। রাজনৈতিক দলগুলো সম্ভবত নির্বাচনী প্রচারণায় ভারতের সমর্থন এবং প্রত্যাপনে ভারতের অনীহা বিষয়টি সামনে আনবে। গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্ক টানাপোড়েনে রয়েছে এবং এই ইস্যুর সম্পর্ককে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে। শাহিদা রুবি, মাই টিভি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাবন্দী রয়েছেন এবং তার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে। তার বোনরা বারবার সাক্ষাৎ চাইলে অনুমতি দেওয়া হয়নি। আদিয়ালা কারাগারের বাইরে বোনদের ও সমর্থকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ নৃশংসভাবে হামলা চালিয়েছে। পিটিআই দাবি করেছে ইমরান খানকে একক কক্ষে বিচ্ছিন্ন রাখা হয়েছে এবং আইনজীবী ও প্রয়োজনীয় জিনিসপত্রের প্রবেশ বন্ধ। বিস্তারিত রিপোর্টে। আবারও উত্তপ্ত পাকিস্তান, তবে এবার ভিন্ন কারণে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর খবরে। তবে কি চলেই গেলেন ইমরান খান? কি বলছে সূত্র? পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআই নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাবন্দী অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে দেশ জুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইমরান খানের বোনরা বারবার তার সঙ্গে দেখা করতে চাইলেও সরকার কোনো অনুমতি দেয়নি। এমতো অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে ইমরান খান কারা হেফাজতে মারা গেছেন। এই খবর তার সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, যার প্রেক্ষিতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো পাকিস্তান। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে 25শে নভেম্বর তার সঙ্গে সাক্ষাতের দাবিতে উপস্থিত হওয়া দলের সমর্থক ও তার বোনদের উপরে নিরাপত্তা বাহিনী নৃশংস হামলা চালিয়েছে বলে অভিযোগ পিটিআইয়ের। খানের 3 বোন নওরিন খান, আলিমা খান ও উজমা খান বলেন, তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করলেও পুলিশ তাদের চুল ধরে টেনে ফেলে মারধর করেছে। নওরিন খান বলেন, আমরা কোনো বেআইনি কাজ করিনি, তারপরও পরিকল্পিতভাবে আমাদের উপরে হামলা চালানো হয়েছে। আমার বয়স 71 বছর এবং আমাকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে। পিটিআই দাবি করেছে ইমরান খানকে একক কক্ষে বিচ্ছিন্নভাবে রাখা হচ্ছে এবং বই, প্রয়োজনীয় জিনিসপত্র ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগও বন্ধ। খালিদ ইউসুফ চৌধুরী, ইমরান খানের আইনজীবী, বলেছেন, এখানে জঙ্গলের শাসন চলছে, শুধু ক্ষমতাশীলদের অধিকার রক্ষা করা হচ্ছে। তবে কারা কর্তৃপক্ষ ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছে। 26শে নভেম্বর একটি বিবৃতিতে দাবি করা হয়েছে তিনি কারাগারে সুস্থ আছেন এবং তার স্বাস্থ্য নিয়ে ছড়ানো জল্পনা ভিত্তিহীন। কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে ইমরান খান সঠিক চিকিৎসা সেবা পাচ্ছেন। শাহিদা রুবি, মাই টিভি। ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের 2 সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর। হামলাকারী ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। হাই সিকিউরিটি জোনে এমন হামলার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে জনমনে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে গুলি করা হয়েছে। হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। 26শে নভেম্বর দুপুরে এই ঘটনা ঘটে। এফবিআই পরিচালক ক্রিস প্যাটেল জানিয়েছেন, আহত 2 সদস্যের অবস্থা গুরুতর। হামলার তদন্ত কেন্দ্রীয় ও স্থানীয়ভাবে পরিচালিত হবে এবং এটি আইন প্রয়োগকারী কর্মকর্তাদের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। প্রাথমিকভাবে ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর প্যাট্রিক মরিসি জানিয়েছিলেন ন্যাশনাল গার্ডের সদস্যরা নিহত হয়েছেন। পরে জানা যায় তারা বেঁচে আছেন, তবে অবস্থা গুরুতর। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং তিনি গুরুতর আহত। ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা জেফ্রি ক্যারল জানিয়েছেন, হামলাকারী একজনই এবং ঘটনাস্থলে গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছে। শাহিদা রুবি, মাই টিভি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর এক মূল্যায়নে বলা হয়েছে, পাকিস্তানের দুর্নীতি অর্থনৈতিক সংকটের মূল কারণ। দেশটিতে রাষ্ট্রের নীতি এমনভাবে নিয়ন্ত্রিত হয় যাতে অল্প সংখ্যক রাজনৈতিক ও ব্যবসায়িক এলিটদের স্বার্থ পূরণ হয়। বিস্তারিত প্রতিবেদনে। পাকিস্তানের অর্থনৈতিক সংকটের মূল কারণ দুর্নীতি, বলছে IMF।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF প্রকাশিত GCDA প্রতিবেদনে বলেছে, পাকিস্তানের অর্থনৈতিক সংকটের মূল কারণ হলো দুর্নীতি। দেশটিতে স্টেট ক্যাপচার চলছে, যেখানে রাষ্ট্রের নীতি ও সংস্থানগুলো অল্প সংখ্যক রাজনৈতিক ও ব্যবসায়িক এলিটের স্বার্থ রক্ষার জন্য ব্যবহৃত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রতিষ্ঠানগুলো নিয়মনীতি ঠিকমতো বাস্তবায়ন করতে ব্যর্থ এবং জনগণের স্বার্থ রক্ষা করতে পারে না। দীর্ঘদিন ধরে স্থায়ী ও ক্ষয়কারী দুর্নীতি বাজার বিকৃত করছে, জনগণের আস্থা কমাচ্ছে এবং অর্থনীতিকে দুর্বল করছে। বিচার ব্যবস্থা দুর্বল, মামলা ঝুলে আছে এবং দুর্নীতি তদন্ত সংস্থাগুলো রাজনৈতিকভাবে প্রভাবের কারণে কার্যকরভাবে কাজ করতে পারছে না। 2023 অর্থ বছরে প্রভাবশালী গোষ্ঠীর জন্য দেওয়া কর ছাড় ও সরকারি সুবিধা দেশটির জিডিপির প্রায় 4.61% ক্ষতি করেছে। IMF এর হিসেব অনুযায়ী সুশাসন ও জবাবদিহি উন্নত হলে জিডিপি 5 থেকে 6.5% বাড়তে পারে। প্রতিবেদনে সুপারিশ করেছে, সরকারি চুক্তি ও বিনিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, দুর্নীতি দমন সংস্থা ও বিচার ব্যবস্থার স্বাধীনতা বৃদ্ধি করতে হবে এবং একটি একীভূত অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনা তৈরি করতে প্রধানমন্ত্রী নিজে নেতৃত্ব দেবেন। বিশেষজ্ঞরা বলেন, দুর্নীতি ও সুশাসন পরস্পরের সঙ্গে জড়িত। রাজনৈতিকভাবে সংযুক্ত গোষ্ঠীর সুবিধা ও নীতিগত দখল সমস্যার মূল। IMF এর সুপারিশ বাস্তবায়িত হলে অর্থনৈতিক উন্নতি সম্ভব, তবে তা কার্যকর করতে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার অপরিহার্য। শাহিদা রুবি, মাইটিভি। নামিবিয়ার ওসানা অঞ্চলের ওমপুন্ডোজা এলাকায় আঞ্চলিক কাউন্সিলর পদে চতুর্থবারের মতো নির্বাচন করেছেন 59 বছর বয়সী অ্যাডলফ হিটলার উনোনা। নামের কারণে বিব্রত হলেও তিনি স্থানীয়ভাবে অত্যন্ত জনপ্রিয় এবং ইতিমধ্যে 3 বার নির্বাচিত হয়ে জনগণের আস্থা অর্জন করেছেন। বামপন্থী দল সোয়াপোর সদস্য উনোনা নৎসি নেতার মতাদর্শের বিপরীতে অবস্থান করেছেন এবং এবারও জয়ের খুব কাছেই রয়েছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। নামিবিয়ার স্থানীয় নির্বাচনে আলোড়ন তৈরি করেছেন এক বিশেষ প্রার্থী, যিনি নামের কারণে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেরও নজরে এসেছেন। দেশটির ওসানা অঞ্চলের ওমপুন্ডোজা এলাকার আন্তর্জাতিক কাউন্সিলর পদে চতুর্থবারের মতো নির্বাচন করছেন তিনি। বিশেষ বিষয় হলো তার নাম অ্যাডলফ উনোনা, যা অনেককেই প্রথমে নাৎসি নেতার সঙ্গে ভুল বুঝাবুঝির দিকে নিয়ে যেতে পারে। 59 বছর বয়সী উনোনা স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়। তিনি নামিবিয়ার বামপন্থী দল সোয়াপোর সদস্য এবং এলাকার জনগণের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। ইতিমধ্যেই 3 বার নির্বাচিত হয়ে জনগণের আস্থা অর্জন করেছেন। যদিও নামের কারণে কখনো কখনো বিব্রত পরিস্থিতিতে পড়তে হয়, তবুও তার রাজনৈতিক অবস্থান নাৎসি নেতার মতাদর্শের সম্পূর্ণ বিপরীত। নামিবিয়া নির্বাচন কমিশনের পূর্বাভাস অনুযায়ী এ নির্বাচনে চতুর্থবারের মতো দাঁড়ানো কাউন্সিলর উনোনা জয়ের খুব কাছাকাছি রয়েছেন। স্থানীয়দের কাছে তিনি পরিচিত কাউন্সিলর অ্যাডলফ নামে এবং তার দীর্ঘ রাজনৈতিক সেবার কারণে জনগণের মধ্যে বিশ্বাসযোগ্যতা ও সমর্থন যথেষ্ট। পরিশেষে বলা যায়, নামের বিভ্রান্তিকর মিল থাকা সত্ত্বেও তার জনপ্রিয়তা এবং রাজনৈতিক কার্যক্রম স্থানীয় জনগণের জন্য মূল প্রাধান্য পেয়েছে। শাহিদা রুবি, মাইটিভি। দর্শক, এই ছিল আজকের মাইটিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ।